দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এখন এক নতুন ঘূর্ণাবর্ত। একদিকে বাংলাদেশের ক্ষমতার অলিন্দে পালা বদলের অস্থিরতা, অন্যদিকে দিল্লির সাউথ ব্লকের করিডোরে চলছে গভীর ম্যারাথন বৈঠক। মার্কিন পররাষ্ট্র সচিব মার্কো রুবিওর ভারত সফর কি তবে বাংলাদেশের রাজনীতির গতিপথ বদলে দিতে চলেছে? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে রুবিওর আলাদা আলাদা বৈঠকের পর থেকে একটা জল্পনা তুঙ্গে উঠেছে। প্রশ্ন উঠছে, শেখ হাসিনা কি তবে সত্যিই ফিরছেন দেশে, নাকি বঙ্গোপসাগরের নীল জলরাশি সাক্ষী হতে চলেছে এক নতুন কোন রাজনীতির? দিল্লি ওয়াশিংটন বৈঠকে কি বার্তা দিল ভারত, সেটা প্রথমে দেখা যাক। মার্কো রুবিওর সঙ্গে ভারতের উচ্চপদস্থ কর্মকর্তাদের বৈঠকের নির্যাস এখন কূটনৈতিক মহলের আলোচনার কেন্দ্রবিন্দুতে। ভারত যে বাংলাদেশে তার নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ নিয়ে ভীষণ রকমের উদ্বিগ্ন সেটা স্পষ্ট। দিল্লির পক্ষ থেকে মার্কিন প্রতিনিধি মার্কো রুবিওকে সরাসরি জানানো হয়েছে, তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার যে পথে হাঁটছে তা ভারত এবং বৃহত্তর দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য বিপদের কারণ হয়ে উঠছে। বিশেষ করে পাকিস্তান ও চীনের সঙ্গে বাংলাদেশের বর্তমান নীতি নির্ধারকদের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা দিল্লির অস্বস্তির কারণ হয়ে উঠেছে। সাধারণ অস্বস্তি নয়, রীতিমতো অস্বস্তি। এর পাশাপাশি বাংলাদেশে সেই শেখ হাসিনার 2024-এর 5ই আগস্টে পতনের পর থেকে যে জঙ্গি কর্মকাণ্ড, উগ্রবাদী গোষ্ঠীর তৎপরতা শুরু হয়েছিল মোহাম্মদ ইউনূসের আনুকূল্যে, সেই তৎপরতা তারেক রহমানের আসার সময় একটু কমেছিল, কিন্তু এখন আবার সেটা বেড়ে গেছে। বেড়ে যাওয়ার বড় কারণ তারেক রহমান ও তার পূর্বসূরি মোহাম্মদ ইউনূসের মতো পাকিস্তানের সাথে সম্পর্ক ঘনিষ্ঠতর করার জায়গা সেই জায়গাতে চলে যাচ্ছে। সুতরাং বাংলাদেশে গত কয়েক মাসে জঙ্গি কর্মকাণ্ড, উগ্রবাদী গোষ্ঠীর তৎপরতা যে উদ্বেগজনকভাবে বেড়ে উঠেছে এবং ভারত যেটা কোনোভাবেই মেনে নেবে না, তার অকাঠ্য তথ্য প্রমাণ ভারতের পক্ষ থেকে মার্কো রুবিওর কাছে তুলে ধরা হয়েছে। ভারত স্পষ্ট করেছে, প্রতিবেশী দেশের মাটিতে দাঁড়িয়ে কোনো দেশ বিরোধী শক্তি, ভারত বিরোধী শক্তির উত্থান দিল্লি আর নীরব দর্শকের মতো মেনে নেবে না। এর ফলে, এবং এটা শুধু জানানো নয়, কূটনৈতিক সূত্রের খবর অনুযায়ী ভারত এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে দুটি নির্দিষ্ট প্রস্তাব বা অপশন রেখেছে। আইদার অর, হয় এটা নয় ওটা, যে কোনো একটা বেছে নিতে হবে। ওই মধ্যপন্থী বলে কিছু নেই। প্রথমত শেখ হাসিনাকে, প্রথম অপশন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে অতি দ্রুত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হবে, যা দেশটিতে গণতান্ত্রিক স্থিতিশীলতা পুনরুদ্ধার করবে। ভারতের বক্তব্য স্পষ্ট, 2024-এর জানুয়ারির নির্বাচন যেটা শেখ হাসিনা করেছিলেন, সেটা যদি বিএনপি সেই নির্বাচন বয়কট করেছিল বলে যদি সেই নির্বাচন মান্য না হয়, তাহলে আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচন 2026-এর ফেব্রুয়ারিতে হলো, সেটা কি করে গ্রহণযোগ্য হবে? সেটা হতে পারে না, কারণ দু রকমের নিয়ম কখনো গণতন্ত্রের মাপকাঠি হতে পারে না। ভারত মনে করে শেখ হাসিনার অনুপস্থিতিতে বাংলাদেশে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, সেই শূন্যতা মৌলবাদী শক্তিকে মদদ দিচ্ছে। তারেক রহমানের ঘরে ফেরা এবং ভারত তার দিকে যে বন্ধুত্বের যে অলিভ ব্রাঞ্চ
তার কাছে ফুলের তোড়া তার কাছে পাঠিয়ে দিয়েছিল, তার বড় কারণ ছিল তারেক রহমান দেশে গণতান্ত্রিক ব্যবস্থার পুনরুদ্ধার করার চেষ্টাটা করবেন। সেটা তারেক রহমান করেননি, বরং তিনি প্রকারান্তরে মৌলবাদী শক্তিকে মদত দিয়ে যাচ্ছেন। এই মদতটা আরো সম্ভব হচ্ছে, বেড়ে যাচ্ছে এই কারণেই যে এখন দেশে শেখ হাসিনার রাজনৈতিক দলটির তার অনুপস্থিতি। এটা হচ্ছে প্রথম অপশন। তাহলে হলো শেখ হাসিনাকে দেশে ফেরাতে হবে এবং যত শীঘ্র সম্ভব অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণমূলক একটি নির্বাচনের ব্যবস্থা করতে হবে। দ্বিতীয় অপশনটি হলো, যদি এই পথ রুদ্ধ হয় তবে ভারত তার জাতীয় স্বার্থ সুরক্ষায় নিজের মতো করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। অর্থাৎ প্রয়োজনীয় ব্যবস্থা মানে যেটা ভারত নিজের জন্য প্রয়োজন মনে করবে, নিজের স্বার্থ রক্ষার জন্য ভারত সেইটা করবে। এর মধ্যে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে বা দেশটির রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে ভারত কঠোর পদক্ষেপ নিতে পিছুপা হবে না। এর সাথে আর একটা জিনিসও বলার প্রয়োজন আছে, সেটা হলো পশ্চিমবঙ্গে নির্বাচনে মমতা ব্যানার্জি সরকারের বিপুল পরাজয় এবং বিজেপির বিপুল জয়লাভ, এবং এই জয়ের পর থেকে পশ্চিমবঙ্গে যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা যেভাবে তাদেরকে সঙ্গত দিয়ে তাদেরকে রেখে দেওয়ার ব্যবস্থা করেছিল মমতা ব্যানার্জির সরকার, সেই ব্যবস্থাটা এবার ধূলিসাৎ হবে। পরিষ্কারভাবে শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন যে এরপরেই আসছে ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। অর্থাৎ যারা কারা অনুপ্রবেশকারী তাদেরকে ডিটেকশন, তাদের নাম ভারতের যে কোনো রেজিস্টার থেকে সব জায়গা থেকে কেটে দেয়া এবং তারপরে তাকে ডিপোর্ট করে দেয়া। শুভেন্দু অধিকারী আরো বলেছে এই ডিপোর্টেশন আইন, আদালত, কোর্ট মারফত হবে না। তারা কোর্টে যাবে, তাদের জেলখানায় রাখা হবে, তাদেরকে হাজার হাজার লক্ষ লক্ষকে খেতে দেয়া হবে। এইভাবে চলবে না। ভারতের পশ্চিমবঙ্গের ট্যাক্স পেয়ারের টাকায় তাদেরকে জামাই আদরে রাখা চলবে না। সুতরাং কি, সেটা হচ্ছে ধরো পুশব্যাক করো। যদি বাংলাদেশের বিজিবি, বর্ডার গার্ডস বাংলাদেশ যদি রাজি না হয় তাদের নিতে, তাহলে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করবে ভারত। রুবিও কি এই প্রস্তাবে রাজি হয়েছেন? কূটনৈতিক সূত্রের ইঙ্গিত আমেরিকা প্রথম বিকল্পটির পক্ষে অবস্থান নিয়েছে এবং মোটামুটি দৃঢ় অবস্থান নিয়েছে। শুধু অবস্থান মানে ভারতের প্রস্তাবকে সমর্থন করা, আর দৃঢ় অবস্থান মানে হচ্ছে ভারত এই প্রস্তাবের পক্ষে, অর্থাৎ শেখ হাসিনাকে দেশে ফেরানোর ব্যাপার এবং নির্বাচন শীঘ্র অনুষ্ঠানের ব্যাপার। এই দুটো জিনিস করার পক্ষে ভারত যদি কোনো দৃঢ় অবস্থান নেয়, আমেরিকা তাকে সমর্থন দেবে। ওয়াশিংটন বুঝতে পারছে দক্ষিণ এশিয়ায় চীনের আধিপত্য রুখতে হলে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের পুরনো রাজনৈতিক ভারসাম্য, যে ভারসাম্য শেখ হাসিনার আমলে ছিল, সেই ভারসাম্য ফেরানোই মার্কিন স্বার্থের জন্য বেশি অনুকূল। কি ভারসাম্য ছিল শেখ হাসিনার আমলে? ভারতের সাথে শেখ হাসিনার যত বাণিজ্য হতো, রপ্তানি আমদানি যা হতো, তার 3 গুণ আমদানি বাংলাদেশ করে চীন থেকে। অর্থাৎ চীনের সাথে তাদের আর্থিক সংযোগ খুব দৃঢ় ছিল। ভারতের সাথে সম্পর্ক ছিল তাদের দৃঢ় ছিল কোনটা? তাদের ভূ রাজনৈতিক সম্পর্ক। সুতরাং সেই সম্পর্কে ফিরে যাওয়াটা হচ্ছে মার্কিন স্বার্থ এবং ভারতীয় স্বার্থের জন্য বেশি অনুকূল, এবং এটা বাংলাদেশের জন্যও বেশি, বাংলাদেশের স্বার্থেরও অনুকূল। শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে তাহলে এই অপশন যখন গৃহীত হচ্ছে, তখন আসছে প্রশ্ন, শেখ হাসিনা নিজে কি ফিরবেন? আমি গতকাল একটি ভিডিও করেছি, সেখানে বলেছি যে শেখ হাসিনা নিজেই বলছেন আমি এবার দেশে ফিরতে চাই। ভারতের চাপে নয়, আমেরিকার চাপে নয়, অন্য কারোর স্বার্থে নয়। তিনি বলছেন বাংলাদেশের মানুষের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে আমাকে দেশে ফিরতে হবে।
গত কয়েক মাসে বাংলাদেশের পরিস্থিতি যেভাবে বাক বদল করেছে, তাতে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে আলোচনা এখন আর পর্দার আড়ালে নেই। শোনা যাচ্ছে সমস্ত সমীকরণ যদি ঠিকঠাক মতো এগোয়, এবং সেটা এগোবার সম্ভাবনাই বেশি, তবে আগামী 4 থেকে 5 মাসের মধ্যে বাংলাদেশে এক অভাবনীয় রাজনৈতিক পট পরিবর্তন ঘটতে পারে, যে কথাটা আমি আমার গতকালকের ভিডিওতে বলেছি। এটা কেবল হাসিনার ফেরা নয়, এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। যে পরিকল্পনার অংশে রয়েছে, পরিকল্পনাকারীদের মধ্যে আছে আমেরিকা এবং ভারত, এবং পরোক্ষে শেখ হাসিনা নিজে। শেখ হাসিনাকে ঘিরে ভারতের এই পরিকল্পনা কেন? কারণ দীর্ঘদিনের অভিজ্ঞতা ও ভূ রাজনৈতিক বোঝাপড়ায় হাসিনাকেই দিল্লি স্থিতিশীলতার প্রতীক মনে করে। তবে এই প্রত্যাবর্তন হবে অনেক বেশি সতর্কতার সঙ্গে, যেখানে থাকবে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও আঞ্চলিক শক্তিগুলোর সমন্বিত একটা কার্যক্রম রূপরেখা। শেষ করি আলোচনা। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। বাংলাদেশের বিরোধী গোষ্ঠীগুলো এবং চীন, পাকিস্তান তাদের আপত্তি উপেক্ষা করে ভারত ও আমেরিকার এই যৌথ কৌশল কতটা সফল হবে সেটা সময় বলে দেবে। তবে যা স্পষ্ট মনে হয়, ভারতের ভূমিকা, আমেরিকার ভূমিকা, তার সাথে সেটা দেখেই মনে হয় এই কৌশল, যৌথ কৌশল সফল হবে। রাজনীতির খেলায় অঙ্ক যত দ্রুত মেলানো হয়, বাস্তবে তার প্রয়োগ কিন্তু ততটাই জটিল হয়ে উঠতে পারে, সম্ভাবনা থাকে। তবে একটা বিষয় নিশ্চিত, মার্কো রুবিওর ভারত সফর বাংলাদেশের রাজনীতিতে এক নতুন ক্লক টাইমার সেট করে দিয়েছে। আগামী 4-5 মাস পরে হবে বাংলাদেশের, আগামী 4-5টি মাস এটা হবে বাংলাদেশের ইতিহাসের এক ক্রান্তিকাল। দিল্লির নিরাপত্তা উদ্বেগ, ওয়াশিংটনের গণতান্ত্রিক অগ্রাধিকার এবং ভারত মহাসাগর, বঙ্গোপসাগরে তাদের ভূ রাজনৈতিক স্বার্থ, এই সব কিছুর সমন্বয়ে বাংলাদেশ কি তবে আবার পুরনো পথে ফিরবে, নাকি দক্ষিণ এশিয়ায় জন্ম দেবে এক নতুন সংকটের? এই উত্তর দেবে আগামী দিনগুলো। আজকের মতো বিশ্লেষণ এখানেই শেষ করছি। ঘটনা প্রবাহের প্রতিটি আপডেট পেতে আমাদের সাথে থাকুন, ক্যালকাটা ডায়ালগসের পাশে থাকুন। দেশ ও বিদেশের জটিল রাজনৈতিক সমীকরণ বুঝতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ক্যালকাটা ডায়ালগস। নমস্কার।